এক মা তার 17 বছরের যুবতী মেয়েকে 25,000 টাকার বিনিময়ে এক অন্ধকার পল্লীতে বিক্রি করে দিল। তার ঠিক 10 বছর পর সেই মেয়ে ডিএসপি অফিসার হয়ে তার নিজের বাড়িতে ফিরে এলো। তারপর তিনি তার মায়ের সাথে যা করলেন তা শুনলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, কি হয়েছিল সেই মেয়ের সাথে, যার জন্য তাকে একটা অন্ধকার পল্লীতে বিক্রি করে দিল? এবং সে কিভাবেই বা ডিএসপি অফিসার হয়ে ফিরে এসে তার সাথে করা এত বড় অন্যায়ের প্রতিশোধ নিল? বিস্তারিত জানতে গেলে আজকের এই গল্পটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। রাজস্থানে একটি ছোট্ট গ্রামে বাস করতেন রমেশবাবু ও মিনতি দেবী। আর ছিল তাদের একমাত্র মেয়ে অর্পিতা। অর্পিতা জন্মানোর পর রমেশবাবু এবং মিনতি দেবী সিদ্ধান্ত নেন যে তারা আর কোনো দ্বিতীয় সন্তান নেবেন না, কারণ তাদের এই সামান্য উপার্জনে তাদের দুজনেরই পেট চলা দায়। তার মধ্যে এখন অর্পিতা জন্মেছে, এরপর যদি আবারও তারা সন্তান নেন তাহলে হয়তো তাদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে উঠবে। রমেশবাবু এবং মিনতি দেবী মনে মনে স্থির করেন যে তারা তাদের ছোট্ট অর্পিতাকে এমনভাবে বড় করবেন যাতে সেই অর্পিতা বড় হয়ে তার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এবং সমাজের বুকে তার নিজের একটা পরিচয় গড়ে তুলতে পারে। অর্পিতা ছোট থেকেই খুব মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। তিনি পড়াশোনার পাশাপাশি ভালো গানও গাইতে পারত। সব দিকে পারদর্শী হওয়ার জন্য অর্পিতাকে তার স্কুলের টিউশনের স্যারেরা অনেক ভালোবাসতেন। অর্পিতার বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় তার টিউশনের স্যারেরা তার কাছ থেকে কোনো রকম পারিশ্রমিক নিতেন না। কিন্তু একদিন হঠাৎ করে তাদের এই সুখের সংসারে নেমে আসে কালো ছায়া। অর্পিতার যখন মাত্র 8 বছর বয়স, তখনই তার মা তাড়াহুড়ো করে রাস্তা পারাপার করতে গিয়ে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যান। সেদিন রমেশবাবু অত্যন্ত ভেঙে পড়েন, কারণ তিনি তার স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন। স্ত্রীর এমন অসময়ে চলে যাওয়াটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। কিন্তু তিনি পরক্ষণেই আবার ভাবলেন তাকে তার মেয়ের জন্য হলেও আবারও উঠে দাঁড়াতে হবে। তিনি দেখলেন মিনতি তো চলেই গেছে, এখন যদি আমি তার কথায় চিন্তা করে নিজে ভেঙে পড়ি তাহলে আমার এই ছোট্ট অর্পিতার কি হবে? তার যে আমি ছাড়া আর আপন বলতে কেউ নেই। তাই আমাকে যেভাবেই হোক শক্ত হতে হবে এবং আমাদের ছোট্ট অর্পিতাকে বড় করে তুলতে হবে। রমেশবাবুকে তার পাড়া প্রতিবেশীরা আর একটা বিয়ে করার জন্য বললে তিনি বিয়ে করতে রাজি হন না। কিছুদিন যাওয়ার পর রমেশবাবু খেয়াল করলেন যে তিনি সারা দিন কাজের জন্য বাড়ির বাইরে থাকেন। তার ছোট্ট অর্পিতা একা একাই বাড়িতে থাকে, তাকে দেখে রাখার কেউ নেই। তাই তিনি অর্পিতার কথা চিন্তা করে পূর্ণিমা দেবী নামের একজন মহিলাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসলেন। বিয়ের আগে তিনি পূর্ণিমা দেবীকে শর্ত দিয়েছিলেন তার অর্পিতাকে যেন তার নিজের মেয়ের মতন করেই ভালোবাসে এবং তাকে আগলে রাখে। পূর্ণিমা দেবীও রমেশবাবুর কথায় সম্মতি দিয়ে বলেছিলেন, আজ থেকে অর্পিতা আমার নিজের মেয়ে, তাকে দেখে রাখার দায়িত্ব আমার, আপনি একদম চিন্তা করবেন না। বিয়ের পর থেকেই পূর্ণিমা দেবী অর্পিতাকে খুব ভালোবাসতেন। তাকে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, খাওয়ানো, ঘুম পাড়ানো সমস্ত কিছুই তিনি একা হাতে সামলাতেন। ছোট্ট অর্পিতাও তার নতুন মা পেয়ে সেও খুব আনন্দিত হলো। অর্পিতাও সারা দিন মা মা করে পূর্ণিমার পিছন পিছন ঘুরে বেড়াতেন। রমেশবাবু যখন মা মেয়ের এমন ভালোবাসা দেখতেন তখন তার মনটা শান্তিতে জুড়িয়ে যেত। ধীরে ধীরে অর্পিতাও বড় হতে লাগলো, কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ল না। কয়েকদিন পরই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে রমেশবাবু পরলোক গমন করলেন। দ্বিতীয়বারের মতন অর্পিতার জীবনে নেমে এলো আবারও কালো ছায়া। অর্পিতা তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল, কিন্তু নিয়তি যে বড়ই কঠিন। একা করে দিয়ে চলে গেল অর্পিতাকে।
রমেশ বাবুর মৃত্যুর পর থেকেই পূর্ণিমা দেবীও কেমন যেন পরিবর্তন হয়ে যেতে লাগলেন। অর্পিতার জীবনে শুরু হলো কালো অধ্যায়। পূর্ণিমা দেবীর মুখের মুখোশটা যেন ধীরে ধীরে সরে যেতে লাগলো। পূর্ণিমা দেবী যেন ধীরে ধীরে হয়ে উঠলেন রুক্ষ। সে অর্পিতার উপর নানা রকম অত্যাচার চালাতে লাগলেন। প্রথমেই পূর্ণিমা দেবী অর্পিতা স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন। তাকে দিয়ে বাড়ির কাজ করাতেন, জামা কাপড় পরিষ্কার করাতেন, বাসন ধোয়া করাতেন। তাকে দিয়েই বাড়ির সমস্ত কাজ করিয়ে তাকে ঠিক করে দুবেলা খাবারও দিতেন না। প্রতিবাদ করলে ছোট্ট অর্পিতাকে ঘরে বন্দি করে রাখতেন। ততদিনে অর্পিতাও ধীরে ধীরে সবকিছু বুঝতে পেরে গেছে যে তার আপন বাবা মা এই দুনিয়াতে আর নেই। তাই হয়তো তার জীবনে এমন পরিণতি নেমে এসছে। অর্পিতা অত্যন্ত শান্ত স্বভাবের হওয়ায় তিনি মুখ বন্ধ করে সমস্ত কাজকর্ম করে দিতেন। এইভাবেই তার দুঃখে কষ্টে দিন কাটতে লাগলো। একদিন রাত্রে পূর্ণিমা দেবীদের বাড়িতে বেড়াতে এলো তাদের গ্রামের ছেলে প্রদীপ। প্রদীপ পেশায় ছিলেন একজন দালাল। তিনি গরিব ঘরের মেয়েদের ভুলিয়ে ভালিয়ে সিনেমায় চান্স করিয়ে দেবে বলে টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে শহরের অন্ধকার পলিতে বিক্রি করে দিতেন। পূর্ণিমা দেবীদের বাড়িতে গিয়ে যখন প্রদীপ অর্পিতাকে দেখলেন তখন তার মনে মনে খুব লোভ হলো। প্রদীপ তখন পূর্ণিমা দেবীকে বললেন, দিদি, অর্পিতাকে আমি আমার সাথে শহরে নিয়ে যেতে চাই। ওকে আমি সেখানে গিয়ে ভালো একটা কাজে লাগিয়ে দেবো। আর এই নাও, এখানে 25,000 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি তোমার মতন খরচা করো। এতগুলো টাকা দেখে পূর্ণিমা দেবী লোভে পড়ে যান। তখন কোনো কিছু চিন্তা না করে অর্পিতাকে সেই প্রদীপের কাছে বিক্রি করে দেন। 17 বছরের অর্পিতা সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে যখন সে তার ঘরে একটু শান্তিতে ঘুমাচ্ছিল, ঠিক তখনই পূর্ণিমা দেবী অর্পিতার ঘরে গিয়ে অর্পিতাকে ডেকে তুলে বললেন, মা রে, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ঘুম ঘুম চোখে অর্পিতা তার মাকে প্রশ্ন করে, কেন মা, কি হয়েছে? পূর্ণিমা দেবী তখন অর্পিতাকে বলেন, তোকে আমি শহরে নিয়ে যাবো রে মা। সেখানে তোকে আবার নতুন করে স্কুলে ভর্তি করব। তুই আবার নতুন করে পড়াশোনা করবি। পড়াশোনা করার কথা শুনে অর্পিতা তাড়াতাড়ি উঠে বসলেন এবং তার মাকে বললেন, সত্যি মা, তুমি আমাকে আবার স্কুলে ভর্তি করে দেবে? পূর্ণিমা দেবী তখন বললেন, হ্যাঁ রে, তাহলে আর বলছি কি, ওই দেখ প্রদীপ দাদা তোর জন্য অপেক্ষা করছে। প্রদীপ দাদা তোকে শহরে নিয়ে গিয়ে একটা বড় স্কুলে তোকে ভর্তি করে দেবে। অর্পিতা খুব খুশি হয়। সে তাড়াতাড়ি নিজেকে তৈরি করে নেয় শহরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। চল জলদি রেডি হয়ে সে তার মায়ের পায়ে প্রণাম করে মাকে বলে, মা, তুমি সাবধানে থেকো এবং নিজের খেয়াল রেখো। তারপর অর্পিতা প্রদীপ দাদার সঙ্গে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রদীপ তাকে ভুলিয়ে ভালিয়ে একটা অন্ধকার পল্লীর দিকে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর অর্পিতার মনে কিছুটা সন্দেহ হয়। সেই সন্দেহ বশেই অর্পিতা প্রদীপ দাদাকে প্রশ্ন করে, দাদা, মা যে বলল আমাকে তুমি স্কুলে ভর্তি করে দেবে, তাহলে এরকম জায়গায় আমাকে কেন নিয়ে যাচ্ছ? তখন প্রদীপ অর্পিতাকে বলে, আরে পাগলি মেয়ে, এই জায়গাটা পার হওয়ার পরই তো সেই ভালো স্কুলটা আছে। আমি তো তোকে সেখানেই নিয়ে যাচ্ছি। তুই কোনো চিন্তা করিস না, তুই আমার সাথে আয়। অর্পিতার ছোট্ট মাথায় এত কিছু ঢোকে না। সে আর কথা না বাড়িয়ে প্রদীপ দাদার পিছন পিছন যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর প্রদীপ একটা বড় বাড়ির সামনে থামে এবং অর্পিতাকে নিয়ে সেই বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই প্রদীপকে এবং অর্পিতাকে 2 গ্লাস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য দেয়। কোল্ড ড্রিঙ্কস খেতেই অর্পিতার যেন মাথা চক্কর দিয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তারপর যেন তার কাছে সব কিছু অন্ধকার হয়ে যায়। জ্ঞান ফিরতেই অর্পিতা নিজেকে একটা অন্ধকার রুমের ভিতর আবিষ্কার করলো। সে ভারাক্রান্ত হয়ে রুমের দিকে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো এবং চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে অর্পিতা আবারও ঘুমিয়ে গেল। এরপর অর্পিতার ঘুম ভাঙলো কারোর হাসির শব্দে। সে চোখ খুলে পিটিপিটি করে তাকাতেই খেয়াল করলো তার সামনে একজন মধ্যবয়স্কী মহিলা বসে আছেন, আর তার ঠিক পাশেই বসে আছেন প্রদীপ দাদা। অর্পিতা তখন দৌড়ে প্রদীপ দাদার কাছে গিয়ে বললেন, দাদা, মা যে আমায় বললেন আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে, তাহলে আমাকে এখানে কেন নিয়ে এসেছো?
অর্পিতার কথা শুনে সেই মহিলাটি এবং প্রদীপ দাদা বিকট শব্দ করে হেসে উঠলেন। কিছুক্ষণ পর প্রদীপ হাসি থামিয়ে বললেন, তুই বড্ড পাগল রে অর্পিতা। তুই গ্রামে থাকতেই তোর মা তোকে পড়াশোনা বন্ধ করে দিল, আর সেই মা টাকা পয়সা খরচ করে তোকে শহরে পড়তে পাঠাবে? তাহলে শোন আসল ঘটনা। তোর মা তোকে 25,000 টাকায় আমার কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে কথাটা শুনেই অর্পিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে দৌড়ে প্রদীপ দাদার পায়ে পড়ে গিয়ে বলতে লাগলো, দাদা, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি বাড়ি বাড়ি কাজ করে তোমার সমস্ত টাকা শোধ করে দেব। ঠিক তখনই পাশে বসে মধ্যবয়স্ক মহিলাটি বলে উঠল, আরে টিয়া পাখি, শুধু কি ওর টাকা শোধ করলেই হবে? আমি যে তোকে 2 লক্ষ টাকা দিয়ে কিনেছি, আমার টাকাটা কে শোধ করবে? কথাটা বলতেই সেই মহিলাটি এবং প্রদীপ দাদা জোরে জোরে হেসে উঠলেন। অর্পিতা বুঝতে পারল যে এক বিশাল চক্রান্তের শিকার হয়েছে সে। তখন তারা দুজনেই অর্পিতাকে ঘর বন্ধ করে সেখান থেকে চলে যায়। অর্পিতা দরজার পিছন থেকে শুনতে পায় তাকে কয়েকদিনের মধ্যেই শহরের অন্য প্রান্তে পাচার করে দেওয়া হবে। অর্পিতা মনে মনে ভাবলেন, তিনি হয়তো আর কোনো দিন বাড়ি ফিরতে পারবেন না। আসন্ন বিপদের কথা চিন্তা করে অর্পিতা খুব ভেঙে পড়লেন। কিছুক্ষণ পর অর্পিতার জন্য খাবার নিয়ে আসলেন নন্দিনী। নন্দিনীর অর্পিতাকে দেখে খুব মায়া হলো। সে অর্পিতাকে মাটি থেকে তুলে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বোন, এখানে কিছু খাবার আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। নন্দিনীর এমন স্নেহ দেখে অর্পিতা নন্দিনীকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলেন। অর্পিতা নন্দিনীকে জড়িয়ে ধরে বলল, দিদি, তুমি আমাকে সাহায্য করো। আমার মা আমাকে শহরে পড়াশোনা করতে পাঠাবে বলে এখানে বিক্রি করে দিয়েছে। আমি এখান থেকে বের হতে চাই দিদি, দয়া করে আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো। নন্দিনী তখন অর্পিতাকে বললেন, বোন, এই নরকে যে একবার আসে সে আর কখনো এই নরক থেকে বাইরে বের হতে পারে না। আমিও তোমার মতোই ছিলাম। আমাকেও আমার স্বামী এখানে বিক্রি করে দিয়ে গেছে। তারপর থেকে আমি আর এখান থেকে বের হতে পারিনি। তবে আমি দেখছি কি করা যায়। আমি তোমার জীবনটা নষ্ট হতে দেব না বোন। যেভাবেই হোক আমি তোমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করব। অর্পিতা নন্দিনীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নন্দিনী অর্পিতাকে আশ্বস্ত করে বলে, তুমি এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি তোমাকে গভীর রাতে এখান থেকে বের করে নিয়ে যাব। এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায়। অর্পিতা ও নন্দিনীর কথা মতো খাবার খেয়ে চুপ করে ঘুমানোর ভান ধরে শুয়ে পড়ে। মধ্যরাতের দিকে নন্দিনী অর্পিতার ঘরের তালা খুলে তাকে বাইরে বের করে নিয়ে যায়। নন্দিনীও সেই অন্ধকার পল্লীর রাস্তা সম্পর্কে কিছুই জানত না। তারা দুজনেই রাতের অন্ধকারে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা যখন বড় রাস্তার সামনে উপস্থিত হলো, তখন ভোরের আলো ফুটে গেছে। নন্দিনী তখন অর্পিতাকে বললেন, বোন, তুমি এখান থেকে তোমার বাড়িতে ফিরে যাও। সেখানে গিয়ে তুমি আবার নতুন করে তোমার জীবন শুরু করো। অর্পিতা নন্দিনীকে বলে, দিদি, আমার আপন বলতে তো কেউ নেই। মা তো কবেই মরে গেছে, আর বাবাও কয়েক বছর হলো মারা গিয়েছে। তাই তো আমার সৎ মা আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিল। আমি যদি পুনরায় আবার সেখানে ফিরে যাই, তাহলে আমার মা হয়তো আমার সাথে আরো খারাপ কিছু করবে। আমি সেখানে ফিরে যেতে চাই না দিদি। দিদি, আমি পড়াশোনা করতে চাই। তুমি আমাকে পড়াশোনা করার সুযোগ করে দাও। নন্দিনী তখন মনে মনে ভাবে, তার তো জীবন নষ্ট হয়েই গেছে। সে যত কষ্ট করি হোক অর্পিতাকে তার সফলতার শিখরে পৌঁছে দেবে। নন্দিনী তখন একটা অল্প পয়সার ঘর ভাড়া নিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি 5টা বাড়িতে কাজ করতেন এবং রাত্রে বাড়ি ফিরে এসে সেলাইয়ের কাজ করতে লাগলেন। সেখান থেকে তিনি যে টাকা উপার্জন করতে লাগলেন, সেই টাকা দিয়েই তিনি অর্পিতাকে সেখানকার একটি সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিলেন। স্কুলের পড়াশোনা শেষ করে অর্পিতা কলেজে ভর্তি হলেন। পড়াশোনায় ভালো হওয়ার কারণে অর্পিতা প্রথম বছরেই স্কলারশিপ পেয়ে গেল। অর্পিতা খুব ভালো নাম্বার পেয়ে কলেজ থেকে পাশ করে বেরিয়ে এলেন। অর্পিতার এখন 2 চোখের স্বপ্ন, তিনি একজন বড় পুলিশের অফিসার হয়ে দেশের জন্য সেবা করবেন। তিনি তখন ইউপিএসসির জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলেন। কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছা অর্পিতার জীবনে সফলতা এনে দিল।
মাত্র 5 বছরের মধ্যে অর্পিতা সারা ভারতবর্ষের 5ম র্যাঙ্ক করলেন। অর্পিতাকে একজন ডিএসপি হিসাবে নিযুক্ত করা হলো। অর্পিতা সেদিন নন্দিনী দিদিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলেন আর বলেছিলেন, দিদি, ঈশ্বর তোমাকে আমার মায়ের রূপে পাঠিয়েছে। আজ আমি তোমার জন্যই একজন পুলিশ অফিসার হতে পেরেছি। তুমি না থাকলে আজ আমি হয়তো মরে যেতাম। নন্দিনী তখন অর্পিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বোন রে, আমি ঈশ্বরের কাছে খুব করে চাইতাম তুই যেন একজন বড় পুলিশ অফিসার হতে পারিস। আজ দেখ, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, তুই আজকে এই শহরের নামকরা পুলিশ অফিসার। বোন রে, আমি চাই তোর সাথে যারা অন্যায় করে তোকে এই নরক যন্ত্রণা দিয়েছে তাদের তুই যেন উপযুক্ত শাস্তি দিতে পারিস। তখন অর্পিতা নন্দিনী দিদির পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে, দিদি, আমি কোনোভাবেই আমার সাথে করা অন্যায়কারীদের ছেড়ে দেব না। আমি তাদেরকে যত শীঘ্র সম্ভব তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেব। আজ 10 বছর পর সেই ছোট্ট অর্পিতা আজ ডিএসপি অর্পিতা সেন। তার গায়ে আজ খাকি ইউনিফর্ম, মাথায় টুপি, চোখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আগুন। প্রথম দিন অফিসে বসেই অর্পিতার মনে পড়ে গেল আজ থেকে 10 বছর আগে ঘটে যাওয়া তার সাথে অন্যায়ের কথা। অর্পিতা তখন তার পুলিশের ফোর্সকে কাজে লাগিয়ে সেই অন্ধকার পলিতে অভিযান চালান এবং সেখান থেকে তিনি সেই মধ্যবয়স্ক মহিলাটিকে সহ আরো 10 জনের মতো নাবালিকা কিশোরীকে উদ্ধার করলেন। প্রত্যেকটা মেয়েকেই তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলেন এবং সেই অন্ধকার পল্লীর মাথাগুলোকে ধরে ধরে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসলেন। এরপর আসে তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, তার নিষ্ঠুর মায়ের সামনাসামনি হওয়া। পরের দিন সকালে পুলিশের গাড়ি এসে থামলো পূর্ণিমা দেবীর বাড়ির সামনে। গাড়ির শব্দ পেয়ে পূর্ণিমা দেবী যখন বাড়ি থেকে বেরিয়ে আসলেন, ঠিক তখনই ডিএসপির ইউনিফর্মে অর্পিতাকে দেখে তিনি চমকে উঠলেন। তিনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি 10 বছর আগে 25,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া সেই অর্পিতা আজ পুলিশের এত বড় আধিকর্তা হয়ে তার বাড়িতে ফিরে আসবে। অর্পিতা যখন ধীরে ধীরে পূর্ণিমার দিকে এগিয়ে এসে বলে, কি ম্যাডাম, আমাকে চেনা চেনা লাগছে না? অর্পিতার মুখে এমন কথা শুনে পূর্ণিমা পুরো থ হয়ে যায়। ভয়ে যেন তার হাঁটু দুটো কাঁপতে থাকে। পূর্ণিমার মুখ যেন এখন পুরো ফ্যাকাশে হয়ে গেছে। সে হাঁটু গেড়ে হাত জোর করে বসে অর্পিতার উদ্দেশ্যে বলে, মারে, আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। অর্পিতা তখন রাগান্বিত স্বরে বলে ওঠেন, ক্ষমা? কিসের ক্ষমা? যাকে আমি আমার মায়ের মতন ভালোবাসতাম সেই মহিলা কিনা আমায় মাত্র 25,000 টাকার বিনিময়ে একজন দালালের হাতে বিক্রি করে দিল। তুমি আমার শৈশবটাকে নষ্ট করে দিয়েছো। যে বয়সে প্রত্যেকটা বাচ্চা আনন্দের সাথে বন্ধু বান্ধবদের সাথে খেলা করে স্কুলে যায়, সেই বয়সে তুমি আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করিয়েছো। তার বিনিময়ে তুমি আমাকে ঠিক করে খাবারও খেতে দাওনি। আজ তুমি কোন মুখে আমার কাছে ক্ষমা চাইছো? তুমি আমার সাথে যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। অর্পিতার নির্দেশে পূর্ণিমা দেবীকে তখনই গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে শিশু পাচার ও নারী নির্যাতন ধারায় মামলা করা হয়। পূর্ণিমা দেবী দোষী সাব্যস্ত হওয়ায় তার 12 বছরের জেল হয়। বন্ধুরা, অর্পিতা কি তার মায়ের সাথে কাজটা ঠিক করলো নাকি ভুল করলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই গল্পটি শুধু অর্পিতার জীবনই নয়, অর্পিতার মতন হাজারো মেয়ে এই সমাজে শোষিত হচ্ছে। তারা হয়তো এখনো কোনো অন্ধকার গলিতে বসে ভালো সময় আসার দিন গুনছে। এই ঘটনার পর অর্পিতা একটি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন, নারীরা যদি চায় তবে সে তার নিজের ভাগ্য নিজেই লিখতে পারে। সমাজ তাকে যতই অন্ধকারে ঠেলে দিক না কেন, তার মনের মধ্যে যদি অদম্য ইচ্ছা আর জেদ থাকে, তাহলে সে একদিন না একদিন সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে আলো ছড়াবেই।